আদিত্যনারায়ণ চৌধুরী শেষ পর্যন্ত এই দশায় পড়বেন, এ তো কল্পনার বাইরে। সেই তো, ছেলেগুলোর অবস্থা একবার ভাবুন তো মাসিমা। বাবাকে বিশ্বাস করে সবাই পস্তাচ্ছে এখন। তোর বাপের এই আরামিগিরি দেখে ওপরে ওই মানুষটা বসে আছে, সে দেখে কালকে নাড়িয়ে দিয়েছে। এখন আর কি হবে বল, আমার তো কিছু করার নেই। আমি যে কি করে পালিয়ে এসেছি আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। টাকা না দিয়ে চলে আসছি বলে ওই আদিবাসী লেবাররা সে টাঙ্গি তীর ধনুক নিয়ে যখন আমাকে তাড়া করেছে, ও ভাবলে এখনো আমার গায়ে কাটা দিচ্ছে। কেন বাবা এটা করতে গেল আমি তো সেটাই বুঝতে পারছি না। কি জানেন বাবা শেয়ারের, শেয়ার মার্কেটের কি জানেন? সমস্ত টাকা উনি শেয়ারে ঢেলে দিয়ে বসে বললেন, আর তুমিও বাধা দিতে পারলে না। আমি কি করে বাধা দেব? উনি কি করেন না করেন আমাকে জানিয়ে করেন। হিটলার সারা জীবন হিটলারি করে কাটিয়ে গেল, ডিক্টেটর। এদের পতন এইভাবেই হয়। এখন কি করব বলে দাও। ওরা ভাইরা মিলে বাবার সঙ্গে পরামর্শ করে একটা কিছু কর। পরামর্শ? জীবনে কোনো দিন আমাদের কোনো কথা বাবা কানে নিয়েছেন যে এখন উনি আমাদের পরামর্শ শুনবেন? সারাটা জীবন তো আমাদের সাথে এমন ব্যবহার করে গেলেন যেন আমরা কিছুই জানি না, আর উনি সব জানেন, সব জানতাম। হ্যাঁ রে সম্ভব, বাবার সম্বন্ধে এইভাবে কথা বলতে হয়? আর কোনোভাবে কথা বলতে পারছি না মা, আই এম ভেরি সরি। যা ঘটনা ঘটেছে, যা উনি ঘটিয়েছেন, তারপর আর ওনার প্রতি কোনো শ্রদ্ধা ভক্তি আমার জাগছে না। সৌম্য, আমি এখনো ভাবতে পারছি না মা, ওই লোকটা মিস্টার আদিত্য নারায়ণ চৌধুরী বংশের মান মর্যাদা সমস্ত কিছু ইয়ারিদের মতো ফাটকায় লাগিয়ে দিয়ে আমাদের পথে বসিয়ে ছেড়ে দিল। দেখ বাবা, এই বিপদের পর তোর বাবাও খুব ভেঙে পড়েছে, সে খুবই অনুতপ্ত। এখন অনুতপ্ত হয়ে কি লাভ মা? যে চৌধুরী বংশের মান মর্যাদা রক্ষা করার জন্য উনি এত দিন ধরে গলা ফাটিয়ে এসেছেন, সমস্তটা তো উনি নিজেই ধূলিসাৎ করে ছেড়ে দিলেন। এত অর্থলোভী আমি জানতাম না। কি দরকার ছিল যে জিনিসটা জানে না, শেয়ার সম্পর্কে কোনো আইডিয়া নেই, সমস্ত পয়সা তাতে লাগাতে যাবার? দেখ বাবা, একটা কথা বলবো, তুই একবার তোর বাবার কাছে গিয়ে বস, তাহলে মনে একটু জোর পাবে। এই বিপর্যয়ের পর দেবা বড় বৌমাকেও ওর কাছে যায়নি, শুধু ইন্দু আর অপূর্বই মাঝে মাঝে খোঁজ খবর নিয়েছে। এখন আর আমার পক্ষে কোনো সান্ত্বনার বাণী ওনাকে শোনানো সম্ভব নয়। এখন আমাকে ভাবতে হবে আমি নিজে কি করে বাঁচব। তুইও শুধু নিজের কথাই ভাববি? উপায় কি? উপায়টা কি? এছাড়া আর কিছু করা যায় না। যে অবস্থায় আজ উনি আমাদের ফেলে দিয়েছেন, তাদের নিজের কথা ছাড়া আর কারো কথা ভাবা যায় না মা। আমিও ভাবতে পারবো না। আমি ভেরি সরি। একটা কথা বলো বর্দা, বাবার জায়গায় এই কাজটা যদি তুমি বা আমি করতাম, তাহলে উনি কি করতেন? পুজো করতেন না নিশ্চয়ই। চৌধুরী বাড়ির সম্মানে দোহাই দিয়ে না প্রত্যেককে বের করে দিতেন। নীরু, সব কি বলছো? সময় এটাই কি এখন আলোচনা করার সময়? কোনোদিন তো বলিনি বর্দা, আজ যদি না বলি আর কবে বলবো বলো তো? ঠাকুরপো, তোমাদেরও দোষ আছে। সারা জীবন গায়ে হাওয়া লাগিয়ে ঘুরিয়েছো তো, এখন বুঝতে পারছো নিজের পায়ে দাঁড়ানোটা কত দরকার ছিল। আজ পরিস্থিতি হঠাৎ বদলে গেছে বলে এসব বলছো। বাবা কিন্তু কোনোদিনই আমাদের উপর দায় দায়িত্ব চাপিয়ে দেননি। উনি যেভাবে চালিয়েছেন আমরা চলেছি। ওনার অবর্তমানে কোম্পানির দায় দায়িত্ব যখন আসবে তখন সেটা আমাদের দেখতে হবে, এটাই জানি। হঠাৎ এইভাবে ওলট পালট হয়ে যাবে বুঝবো কি করে? আমি বলছিলাম কি বড়দা, একবার বাবাকে গিয়ে জিজ্ঞেস করলেই তো হয়। উনি নিশ্চয়ই কিছু একটা ভেবে রেখেছেন। আমরা সবাই যেরকম বিপদের মধ্যে পড়ে গেছি সেটা কি উনি বুঝতে পারছেন না? ভেবে রাখলে এরকম নির্বুদ্ধিতার কাজ উনি করতেন না, কোনোদিনও করতেন না। সারা জীবন আমরা ওনাকে একজন বিচক্ষণ মানুষ হিসেবে দেখেছি। উনি যেটা মনে করেছেন তাই করেছেন। চোর গলায় বলে গেছেন উনি কোনোদিন কোনো ভুল করেননি। এর মধ্যে তুমি এত বদলে গেলে নীরু। বাবা তোমাকে কত স্নেহ করেন, আর আজ একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বলে এইভাবে তাকে
ময়লা ময়লা, আমার মনে না ময়লা জমেছে, কি করব বলো? বৌদি কি বলছো তুমি? আর কি বলবো ঠাকুরপো, তুমি বলো। আমার কিছু বলার নেই। এক রাত্রির মধ্যে এতটা বদলে যাবে আমি কল্পনাতেও ভাবিনি। হ্যাঁ, আমার তো ছোট মন, তাই আমি শুধু নিজের টুকু নিয়েই ভাবছি। ঠিক আছে, আমি আর কিছুই বলছি না। আমার প্রতি কর্তব্য, আমার মেয়ের প্রতি কর্তব্য তো তোমার দাদার আছে। জিজ্ঞেস করো আমাদের নিয়ে কি ভেবেছে, তাহলে আমি বুঝবো। নিরু, তুমি যদি এরকম অবুঝ হও তাহলে আমি কোথায় যাই? পরিবারের এই বিপর্যয়ের সময় সবাইকে মাথা ঠান্ডা রাখতে হবে। শিলু তো নিজের ভাগটা বুঝে নিয়ে আলাদা হয়ে গেল, আর আমরা পড়লাম অথই জলে। এখন তাহলে কি হবে? যার যার ব্যবস্থা তাকে নিজে করে নিতে হবে। তার মানে সবাই আলাদা আলাদা হয়ে যাবো নাকি? একসঙ্গে থাকার রসদটা কোথায়? এত বড় একটা সংসার চালাতে গেলে যে হাজার হাজার টাকা লাগে, সেটা আসবে কোত্থেকে? কি বৌদি, কিছু বলো। আমি কিছু বলবো না, তোমার দাদা আছে, তোকে জিজ্ঞেস করো না। তোমার মতটাও তো জানা দরকার নাকি? আমি কি বলবো বলো? এখন একটা কিছু বলবো, পরবর্তীকালে সবাই তোমরাই বলবে এই বড় বউয়ের বুদ্ধিতে সবাই আলাদা হয়েছে। কেউ কিছু বলবে না, তুমি বলো তো। বলার কি আছে ঠাকুরপো? সংসারের যাবতীয় খরচ বাবার হাত দিয়ে আসতো, সেই হাতটা আমরা আর পাবো না। সংসারের যাবতীয় খরচ, বাজার, মুদি, দুধ, গ্যাস, কে সামলাবে বলতে পারো? নিজেদের সংসার কিভাবে চালাবো সেটাও তো একটা বড় প্রশ্ন। যাক, প্রশ্নটা তোমার দাদার মাথায় জাগলো তাহলে। এতদিন তো ছোট জগন্নাথ হয়ে বসেছিলে, মাথায় বাজ ভেঙে পড়লে উনি হুঁশ ফিরেছে। সামনে কোনো পথ বাকি নেই, এটাই মুশকিল। এই বাড়ি, অফিস, গাড়ি যা আছে সব বিক্রি করে দিয়ে বাবা আমাদের সকলকে আমাদের ভাগ করে দিক, তারপর আমরা যে যার ব্যবস্থা নিজেরা করে নেব। অসম্ভব, আবার সেটা মেনে নেবেন না। আর বাড়ি বিক্রির কথা তো বলাই যাবে না। কেন বলা যাবে না? মেজদা, বাড়ি বিক্রি, আলাদা হয়ে যাওয়া, এইসব শুনলে বাবা খুব আঘাত পাবেন। কি করবে বলো? এতদিন বাবার সামর্থ্য ছিল, তোমাদের রেখেছেন, আজ নেই, কি করা যাবে? কথাটা আমার বলতে খুব খারাপ লাগছে, কিন্তু অবস্থা যা দাঁড়িয়েছে আমাদের তো। সবই তো বুঝলাম, তাহলে তো বাবার সঙ্গে সবাইকে বসতে হবে, কথা বলতে হবে। ইন্দুকে বল, শিলুকে একটা খবর দেওয়া দরকার। তার আগে তুমি বসো বাবার সঙ্গে, উনি কি বলতে চান সেটা জিজ্ঞেস করো, সেটা আগে জানা দরকার। তারপর সবাইকার সাথে বসা যাবে, একদিনে তো পুরো ব্যাপার মিটবে না। আমি বাবাকে সব বলতে পারবো না, তুই যা। আরে তুমি থাকতে আমি যাব? অসম্ভব। থাক, কাউকে যেতে হবে না, আমি যাব বাবার কাছে। আমাকে বউ করে এনেছেন না বাবা, আমার সন্তান, আমার স্বামী নিয়ে আমাকে কোথায় গিয়ে বা দাঁড়াতে হবে আমি সরাসরি বাবাকে গিয়ে জিজ্ঞেস করবো। নিরু, মা, তুমি কি আমার সঙ্গে কথা বলবে না? আচ্ছা, তুমি কথা না বলে থাকতে পারবে? কথা বলা বলে পাঠ তো তোরা চুকিয়েই দিয়েছিস। তুই আর তোর বউ তো আমাকে বাদ দিয়েই চলছিস। মা, এটা বসো, এটা তোমার অভিমান। অভিমান নয় অপূর্ব, এটাই বাস্তব। নইলে চৌধুরী বাড়িতে যে বিপর্যয় ঘটে গেল, সেই কথাটা আমাকে জানাবার প্রয়োজনই মনে করলে না? মা, তুমি ভাগ্যিস রীতা এসে আমাকে জানালো, তাই তো আমি জানতে পারলাম। ও, এতক্ষণে ব্যাপারটা ক্লিয়ার হলো। রীতা পিসিমা তোমাকে সব কথা বলেছেন? না, আমি তোমাকে হঠাৎ করে খবরটা দিতে চাইনি মা। তোমার শরীরটা খারাপ, আমি ভেবেছিলাম যে হঠাৎ করে শুনলে তোমার আরো শরীর খারাপ লাগবে, তাই তোমাকে সইয়ে বলতে চেয়েছিলাম। তুই এখনো আমার কথা এত ভাবিস? ভাববার সময় পাস? আচ্ছা মা, এসব কথা কেন বলছো তুমি? তুমি জানো না যে বাদ দাও। শোনো, ইন্দিরার বাবা খুব ভেঙে পড়েছেন, আমার মনে হয় তোমার একবার উচিত ওই বাড়িতে যাওয়া। কিসের জন্য যাব? সান্ত্বনা দিতে?
মিস্টার চৌধুরীর ভুল সিদ্ধান্তে যে কাণ্ডটা ও বাড়িতে ঘটে গেছে তার জন্য সান্ত্বনার কোনো প্রয়োজন নেই, তাছাড়া আমার ইচ্ছেও নেই। আমি বুঝতে পারছি রীতা পিসিমা তোমার মনটাকে একদম বিষিয়ে দিয়েছে। মা তুমি এই ভদ্রমহিলাকে চেনো না, তুমি জানো না ভদ্রমহিলা কি ধরনের। রীতা যে কুচুটে মনের সেটা ওর সঙ্গে 2 মিনিট কথা বললেই জানা যায়, কিন্তু আদিত্য নারায়ণ চৌধুরী যে এত বড় ফাটকাবাজ সেটা তো আমার কোনো ধারণাই ছিল না। প্লিজ এভাবে শোনো অপূর্ব, আমি যদি আগে থাকতে এই কথা জানতাম তাহলে আমার ছেলের বিয়ে আমি ওখানে দিতাম না। যাক, গুরুদেবের সঙ্গে আমার কথা হয়েছে, উনি বলেছেন তোমার বিপদ প্রায় কেটে গেছে, আর তোমাকে শ্বশুরবাড়ি থাকতে হবে না, তুমি চলে এসো। সেটা হয় না মা, আমি এখন যদি হঠাৎ করে এ বাড়ি থেকে চলে যাই ওরা ভাববেন যে আমি ওদের বিপদে ফেলে চলে যাচ্ছি। তুমি কি শুধু ওই কারণেই ওই বাড়িতে পড়ে থাকতে চাইছো, না অন্য কোনো কারণে? অন্য কারণ মানে? যাকে তুমি দুচক্ষে দেখতে পারতে না, শুনলাম তাকেই নাকি তুমি প্রশ্রয় দিচ্ছ। মা দেখো, বিশাখা আবার তোমায়। মা প্লিজ প্লিজ, আমি এ নিয়ে কোনো আলোচনা করতে চাই না। অপূর্ব, ইন্দুর জীবনের সুদীপ আবার ফিরে এসেছে বলেই কি তুমি বিশাখার দিকে ঝুঁকেছ? সারা জীবন নিজের কাছে অপরাধী হয়ে থাকতাম, ভগবান আমাকে বাঁচিয়ে নিয়েছে। ওই বিশাখার হাতে দাদু সই করা কাগজটা তুলে দেওয়ার পর থেকে আমার একেবারে ঘুম চুড়ে গিয়েছিল। এই বাড়ির কি করলাম, যে বাড়িতে এতদিন খেয়ে দিয়ে আরামসে দিন কাটালাম, বেনামে হলেও মেয়ের মতন আদর ভালোবাসা তো পেয়েছি, সেই বাড়ির ক্ষতি করব, সর্বনাশ করব। আমার তো সারা নরকেও জায়গা হতো না। এ বাড়ির সর্বনাশ হয়েছে ঠিকই, কিন্তু একটা সান্ত্বনা, আমার জন্য সর্বনাশ হয়নি। রতিন শালা কিছু থাবিয়ে নিতে পারল না। রতিন থাবা মারার আগে দাদুর যা সর্বনাশ হওয়ার হয়ে গেল, তার জন্য আমার খুব কষ্ট লাগে, বহুত কষ্ট লাগে, সত্যি কথা, কিন্তু আনন্দও লাগে। রতিনের তো ভাগে কিছু ভাগ হলো না। মাল নিশ্চয়ই এখন বসে চুল ছিঁড়ছে। শালা কত প্ল্যান করেছিলাম, টাকা নিয়ে কত কিছু করবে, শালা হারামি 1 পয়সাও হাতে পেল না। মালটাকে একটু খুঁচি দি। হ্যালো হ্যালো, কি চাই তোমার? হ্যাঁ, সে কি গো? হ্যাঁ, মাল হাসিল হয়ে যাওয়ার পর একেবারে ভুলে গেলে আমাকে? কত কষ্ট করে দাদুর সইটা তোমায় দিলাম, মনে পড়ছে? আমার বাকি পাওনাটা কে মেটাবে? হ্যাঁ, বাকি পাওনা পরি সব জেনে শুনে আমার সঙ্গে ইয়ার্কি করা হচ্ছে, তাই না? তোমার জন্য আমার সমস্ত আশা শেষ হয়ে গিয়েছে। কেন? তোমার আশা মেটানোর জন্যে আমি তো আমার কাজ করে দিয়েছি বস। এই কাজটা যেটা করে দিয়েছো বলছো, এটা যদি আরেকটু আগে করে দিতে আমার উপকার হতো, বুঝতে পেরেছো? আদিত্য নারায়ণের সই করা কাগজটা যদি আমার হাতে আর একটু আগে আসতো, তাহলে আমাকে এইভাবে পথে বসতে হতো না। আমাকে পথে বসিয়ে দিয়ে আবার বলছো তোমার পাওনা মিটিয়ে দিতে। শোনো 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 শোনো, একটা কথা শুনে রাখো, আমার সব টাকা কড়ায় গন্ডায় কিন্তু তোমাকে ফেরত দিয়ে দিতে হবে। কিসের টাকা? কি টাকা জিজ্ঞেস করছো আমাকে? বুঝতে পারছো না তাই না?
ওই চৌধুরী বাড়িতে ঢোকার পর থেকে খেপে খেপে তোমাকে যত টাকা তোমার হাতে তুলে দিয়েছি সে সমস্ত টাকা আমাকে ফেরত দিতে হবে। হা করে ইল্লি বল, হা কর ইল্লি বল। পারলে না তো? শোনো, যা টাকা আগে দিয়েছো সব টাকা উড়িয়ে দিয়েছি। এখন আর যা টাকা পাবো সেটা আমায় দেবে, কোনো টাকা ফাঁকা ফেরত পাবে না তুমি। শাট আপ! শোনো পরি, মন দিয়ে শোনো, আমার সমস্ত টাকা যদি তুমি আমাকে ফেরত না দাও, আদিত্য নারায়ণ চৌধুরীকে বলে তোমাকে আমি ফাঁসিয়ে দেবই বলে দিচ্ছি। মাইরি, তোমার মাথা পুরো খারাপ হয়ে গেছে, সালা পাগল হয়ে গেছে তুমি। অবশ্য পাগল হয়ে যাওয়ারই কথা, কতদিন ধরে তুমি তা দিলে, তোমার মুরগির ডিম দিল না। শোনো, আমাকে ফাঁসানোর চেষ্টা করলে না তুমি নিজে ফেঁসে যাবে। সেগুলো চুন সুরকি বালি সব ঢেলে দিয়েছি। দাদুর সই করা কাগজটা তোমার মেয়ের হাতে তোলার সময় আমি সাক্ষী রেখে দিয়েছি। কি বলে বিশাখার হাতে কাগজটা তুলে দেবার সময় তুমি সাক্ষী রেখেছো? কি সাক্ষী? কাকে সাক্ষী রেখেছো তুমি? একটা কথা পরিষ্কার করে শুনে নাও, আমাকে ফাঁসানোর চেষ্টা করলে তুমি নিজে পুরো ডুবে যাবে। আমার কথা শোনো, পুরো জিনিসটা চেপে যাবে। কি বলছো? আমি চেপে যাব? চমৎকার! তুমি আমার সমস্ত টাকা মেরে দিয়ে কেটে পড়বে আর আমি চেপে যাব, তাই না? আমাকে পাগল ভেবেছো তুমি? শোনো, আমার যা ইচ্ছে আমি তাই করব, সেটা নিয়ে তোমায় মাথা ঘামাতে হবে না। নিজের হাতে রেঁধে ক্ষীর পাঠিয়ে দিচ্ছি কেউ কিন্তু। আর দাদুর সই করা পেপারটা ভালো করে দেখো, ক্ষীরটা খাবে তো? স্টুপিড! ছাড়বো না, আমি কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। রথীন দত্ত টাকা মেরে কি করে তুমি পার পেয়ে যাও সেটা আমিও দেখব। শালা হারামি আবার টাকা ফেরত চাইছি, শিক্ষা হবে না। ধম্মের কল বাতাসে নড়ে, এই কথা এবার তো টের পেয়েছে। তবু শালা এক জায়গা ধান্দা, টাকা চাই টাকা চাই। এত শিক্ষা হলো তবুও লোকের ক্ষতি করতে গেলে যে কি হয় সেটা এবার বুঝবে।